নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের জরুরি ব্রিফ করল পররাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর আহ্বান। খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল। বর্তমান অবস্থা বজায় থাকলে উন্নতি সম্ভব। এভারকেয়ারেই চলবে চিকিৎসা। সবাই অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। দ্বিতীয় পর্যায়ে 100 প্রার্থীর সাথে চলছে বিএনপির মত বিনিময়। দেয়া হচ্ছে নির্বাচনী দিক নির্দেশনা। কিছুক্ষণের মধ্যেই ভার্চুয়ালি যোগ দেবেন তারেক রহমান। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন। আগামীকাল জুমার নামাজের পর বিশেষ দোয়া প্রার্থনার আহ্বান জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামীকাল জুম্মার নামাজের পরেও ওসমান হাদির জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে গৃহীত হালনাগাদ প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকাস্থ বিদেশি দূতাবাসগুলোকে অবহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের জন্য অবহিতকরণ সভায় দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের জরুরি ব্রিফ করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। ব্রিফিংয়ে নির্বাচন কমিশন যে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদেরকে স্বাগত জানাবেন তাও তাদের অবহিত করা হয় এবং তাদেরকে নির্বাচন পর্যবেক্ষক প্রেরণের জন্য আমন্ত্রণ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ব্রিফিংয়ে ঢাকায় বিদেশি মিশন প্রধানদের পাশাপাশি জাতিসংঘের কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। এতে 2-1 ছাড়া বেশিরভাগ মিশন প্রধান বা তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বেলা 3টার দিকে শুরু হয়ে 10 মিনিটের মতো চলে এই ব্রিফিং। জানা গেছে, সমসাময়িক পরিস্থিতি, নিরাপত্তা, নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে ব্রিফ করেছেন পররাষ্ট্র সচিব। প্রাধান্য পায় ভারতের আচরণের বিষয়ও। যুক্তরাষ্ট্র, জার্মানি, চীন, রাশিয়া, পাকিস্তান, তুরস্ক, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ ঢাকার বিভিন্ন দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধান বা তাদের প্রতিনিধিরা অংশ নেন। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ মিশু। মিশু, আজকের বৈঠকটি কি ইস্যু নিয়েছিল? এ নিয়ে পররাষ্ট্র সচিব কি বলেছেন, একটু বিস্তারিত জানতে চাই। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, চীন, রাশিয়া সব দেশের রাষ্ট্রদূতদেরকে এবং মিশন প্রধানদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডাকা হয়েছিল। বিকেল 3টা ছিল এটির জন্য নির্ধারিত সময় এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সেখানে তাদেরকে ব্রিফ করেছেন এবং ব্রিফ করার পরে কি ইস্যুতে কথা হলো, কি নিয়ে বাংলাদেশ তাদেরকে ব্রিফ করলো এবং সেখানে বিদেশি রাষ্ট্রদূতরা বা বিদেশি মিশনের প্রধানরা কোনো কথা বলেছেন কিনা সে বিষয়ে খুব সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদেরকে নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে যেমনটা জানিয়েছে, এখান থেকে মূলত দুটো ইস্যুতে কথা হয়েছে। একটা হচ্ছে আগামী নির্বাচনের পরিস্থিতি, আগামী নির্বাচনের প্রস্তুতি এবং সেই জায়গায় নির্বাচনের প্রস্তুতিতে সরকার একদম ঠিক মতো রয়েছে, নির্বাচন কমিশন যে তার অর্পিত দায়িত্ব ঠিক মতো পালন করছে সেই বিষয়টি সরকারের পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। পাশাপাশি সেই নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিদেশি দূতদেরকে তাতে স্বদেশের প্রতিনিধি পাঠানোর যে বিষয়টি, সেই অনুরোধটিও বাংলাদেশ অব্যাহত রেখেছে। এটি একটি বিষয় এবং দ্বিতীয় যে বিষয়টি ছিল সেটা হচ্ছে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি। আপনারা জানেন যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোথাও কোথাও খানিকটা ভয় তৈরি হয়েছে, কোনো কোনো দেশ তাদের বাড়তি ভ্রমণ সতর্কতা জারি করেছে। সেই অবস্থায় পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকার কূটনৈতিক মিশনদেরকে যে বিষয়টা আশ্বস্ত করার চেষ্টা করেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে, সেটি নিয়ে উদ্বেগের কিছু নেই। আমরা খেয়াল করেছি এখানে বেশিরভাগ দেশ, প্রায় 40টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা আসলেও ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে আমরা দেখিনি। যদিও হাইকমিশনার ছাড়া অন্য কেউ যদি পতাকা ছাড়া গাড়িতে আসেন সেটি হয়তো আমাদের নজর এড়াতে পারে। এর বাইরে বেশিরভাগ দেশ এবং মিশন প্রধানরাই ছিলেন। আমরা ধারণা করছি বা প্রত্যাশা করছি সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি হয়তো কিছুক্ষণ পরে নামবেন। তিনি নামলে হয়তো তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করতে পারি যে হঠাৎ করে জরুরি ভিত্তিতে ঢাকার এই কূটনৈতিক মিশন প্রধানদেরকে ডেকে সরকার আসলে আর কি বলতে চাইলে এবং কূটনীতিকদের পক্ষ থেকে কোনো পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ, কোনো ভয় বা উৎকণ্ঠার বিষয়টি জানানো হয়েছে কিনা। ফিরছি স্টুডিওতে। মিশু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তবে তার অবস্থার উন্নতির বিষয়ে চিকিৎসকরা আশাবাদী বলে জানিয়েছেন তিনি। আপাতত দেশেই চিকিৎসা চলবে। এক সপ্তাহ পর খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে আনুষ্ঠানিক ব্রিফিং করেন তার ব্যক্তিগত চিকিৎসক। পাশে তো আর থাকা যাচ্ছে না, যেহেতু উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আছে। বৃহস্পতিবার সকালে সাবেক এই প্রধানমন্ত্রীর আরেক দফা সব শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। সেই আলোকেই সবশেষ অবস্থা জানান তার চিকিৎসক দল। ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল, আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। তিনি জানান ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া। এই অবস্থা বজায় থাকলে আরও উন্নতি সম্ভব। চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। আওয়ামী লীগ সরকারের সময়ের কথা উল্লেখ করে ডাক্তার জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া চিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে বাধা তৈরি করা হয়েছিল। সেই জন্যই এবার উনি বেশ কঠিন সময় পার করছেন। 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া। দেশি বিদেশি ডাক্তারদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা দিচ্ছে। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনীত 100 প্রার্থীর সাথে আজও মতবিনিময় করছে বিএনপি। কিছুক্ষণের মধ্যেই ভার্চুয়ালি যোগ দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সকাল থেকেই ছিল প্রার্থীদের আনাগোনা। দলের জ্যেষ্ঠ নেতারা প্রাথমিক বৈঠক করেন। বিকেল নাগাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যোগ দেওয়ার কথা রয়েছে। মূলত নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দেয়াই এই আয়োজনের লক্ষ্য। 3 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন আজ দ্বিতীয় দিন। বুধবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের 107 জন প্রার্থীর সাথে ভার্চুয়ালি সভা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিতের আহ্বান জানান তিনি। এ বিষয়ে আরো জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, আজকের মত বিনিময়ের ব্যাপারে বিএনপির সিনিয়র নেতারা কি বললেন একটু জানতে চাই। লোপা, মূলত সকাল থেকে কিন্তু সারা দেশের যত প্রার্থীরা আছে আজকে মূলত 100 জনের সাথে বৈঠক হওয়ার কথা দ্বিতীয় দফায়, এবং তারা কিন্তু সারা দেশ থেকে আসতে শুরু করেছেন সকালবেলার পর থেকে, এবং দুপুরের পরেই কিন্তু সেই মতবিনিময় সভায় যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং তারপর পরে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির বিভিন্ন সিনিয়র নেতাকর্মীরা কিন্তু এই গুলশান কার্যালয়ের ভেতরে প্রবেশ করেছেন, এবং কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এবং তিনি যেটি বলেছেন যে এই মতবিনিময় সভার মাধ্যমে মূলত সারা দেশের নির্বাচনী ব্যবস্থা কেমন হবে সেই বিষয়ে আলাপ আলোচনা হবে। পাশাপাশি তিনি আরেকটি বিষয় জানিয়েছেন যে আগামী 25 তারিখে তারেক রহমান আসছেন এবং রেগুলার ফ্লাইটে বাংলাদেশ বিমানের একটি বিমানে করে 11:50 তিনি বাংলাদেশে অবতরণ করবেন, এবং তাকে অভ্যর্থনার জন্য কিন্তু একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, এবং সেই কমিটির নেতৃত্ব দিচ্ছেন সালাউদ্দিন আহমেদ, রিজভী আহমেদ সহ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা। এবং তারা কিন্তু আরও বেশ কয়েকটি জায়গা আজকে পরিদর্শন করে এসেছেন, রেকি করে এসেছেন মূলত যেটি বলা যায়, এবং কোথায় আসলে তার অভ্যর্থনা হবে তার একটি প্রাথমিক জায়গা রাজধানীর 300 ফিটের আশপাশে ঠিক করা হয়েছে। এবং এখন পর্যন্ত যেহেতু সেটি নিশ্চিত না, তবে এটি নিশ্চিত যে তিনি 25 তারিখ 12টার বাংলাদেশ বিমানের ফ্লাইটে তিনি আসছেন, এবং তাকে অভ্যর্থনার জন্য একটি বিশেষ কমিটি থাকছে যেখানে তাকে বিশেষভাবে অভ্যর্থনা করা হবে, এবং সাধারণ মানুষ যেন সেদিনই তারেক রহমানকে এক নজর দেখতে পারে সে ব্যবস্থাও কিন্তু করা হবে, তারা তেমনটি জানিয়েছিলেন। এছাড়া বিশেষভাবে নির্বাচনকে কেন্দ্র করে তার এই আগমনকে ঘিরে বিএনপির যে রাজনীতি, সেই রাজনীতির রূপরেখা সবকিছু নিয়ে আসলে সার্বিক বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলছে এখন পর্যন্ত। সেই মতবিনিময় সভা চলছে, 100 আসনের প্রার্থীরা আজকে সেখানে যোগ দিয়েছেন, এবং তারা মূলত যেটি বলছেন যে বিকেল 4টার কিছুটা পরে এই বৈঠক শেষ হওয়ার কথা, এবং কিছুক্ষণ আগেই যেহেতু রিজভী আহমেদ এবং সালাউদ্দিন আহমেদ ভেতরে প্রবেশ করেছেন, এবং তারাও তাদের সাথে মতবিনিময় সভায় যোগ দিবেন, এবং তারপরেই কিন্তু সেই সভা থেকে প্রার্থীরা বেরিয়ে আসবেন, এবং তারপরে কিন্তু আমরা জানাতে পারবো যে এই সভার মূল আলোচ্য বিষয় কী ছিল এবং কি কি মূল বিষয় নিয়ে তারেক রহমান তাদের সাথে মতবিনিময় সভা করেছেন। রেদওয়ান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছে, এমনটা জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এদিকে ওসমান হাদির জন্য সবার কাছে দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার জুমার নামাজের পর মুসলিমদের এবং অন্য ধর্মের সবাইকে নিজ নিজ উপাসনালয়ে প্রার্থনার অনুরোধ করেন তিনি। ওসমান হাদির জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে
আমাদের মাঝে ফিরে আসতে পারে। আপনারা আগামীকাল জুম্মার নামাজের পরেও ওসমান হাদির জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। আপনারা খাস দিলে দোয়া করবেন। ওসমান হাদিকে গুলি করার মাত্র 12 ঘন্টার মধ্যে দেশ ছেড়ে পালায় আততায়ী ও তার সহযোগী। সিসিটিভি ফুটেজ অনুসরণ করে যমুনা টেলিভিশন তথ্য দিয়েছিল কোন পথে ক্রাইম স্পট থেকে সীমান্ত দিয়ে পালিয়েছে ফয়সাল আলমগীর। এবার যমুনার অনুসন্ধানে বেরিয়ে এসেছে গুলি করার পর রাজধানীতে আততায়ীদের শেষ কয়েক ঘন্টার গতিবিধি। এর আগে ঘটনার দিন ভোর 5:30 থেকে প্রায় সকাল 9টা পর্যন্ত হেমায়েতপুরের কাছে এক রিসোর্টে চলে পরিকল্পনা। দেখবেন মশহুর অনিকের প্রতিবেদনে, ছবি তুলেছেন নাহিদ হোসেন। রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোড থেকে আমিন বাজার, এরপর ময়মনসিংহ হালুয়াঘাট হয়ে ভুটিয়াপাড়া দিয়ে দেশের বাইরে। এখন প্রশ্ন, কিভাবে কাদের সহযোগিতায় পালিয়ে যেতে পারল তারা? শরীফ ওসমান হাদিকে গুলি করার মাত্র 1 ঘন্টার মধ্যে তারা পৌঁছে যায় ঠিক এই জায়গাটায়, যেটাকে বলা হয় জাদুঘর ঢাল। এবং এখানে এসে তারা সাহায্য নেয় তাদের একজন সাহায্যকারীর, যিনি এখান থেকে সিএনজি নেন, অর্থাৎ এই টেম্পো স্ট্যান্ড থেকে সিএনজি নেন এবং পরবর্তীতে তারা বের হয়ে যান ঢাকার বাইরে। ঠিক কোন পথে বের হয়ে গেছে আততায়ীরা, কোন পথে তারা ছাড়ল ঢাকা, সেই বিষয়ে আদ্যপান্ত জানার চেষ্টা করছি। গুলি করার পর মোটরসাইকেলে করে শাহবাগ হয়ে তারা সরাসরি যায় আগারগাঁও বিজ্ঞান জাদুঘর ঢালে। সেখানেই কর্নেল গলিতে ফয়সালের বোনের বাসা। বাসায় ঢোকার আগেই মোটরসাইকেলটি রেখে যায় বনলতা আবাসিক এলাকার এই বাড়ির পার্কিংয়ে। তার আগে খুলে ফেলে হামলায় ব্যবহার করা ভুয়া নাম্বার প্লেটটি, যা আবার পাওয়া যায় ফয়সালের বোনের বাসার সামনে ম্যানহোলের ভেতর। ওই ছেলেটা ইভিনিং আসছে, লোকটা এখানে ছিল, এখানে এসে হচ্ছে বাইক সহ ঢুকছে। মেবি একটা নেম প্লেট বা কোনো একটা কিছু পাইছিল, কারণ বেশ ভিড় ছিল এই কয়েকদিন। এই জায়গাটা থেকে উদ্ধার করে? হ্যাঁ, এই জায়গাটা থেকে উদ্ধার করে। ওসমান হাদিকে গুলি করার পরে আততায়ীরা ফিরে আসে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি কর্নেল গলি সেখানে, এবং এখানে এসেই এখান থেকেই তারা রওনা দেয় রাজধানীর বাইরের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমি যেই ঠিক ম্যানহোলের পাশে দাঁড়িয়ে আছি বা বসলাম, এই ম্যানহোলের ঢাকনা খুলেই উদ্ধার করা হয় আততায়ীদের যে মোটরসাইকেল, সেই মোটরসাইকেলের নাম্বার প্লেট। এবার আরেকটু পেছনে ফিরে যাই। সময় 3:30 আশেপাশে। হাদিকে গুলি করার 1 ঘন্টা 10 মিনিট পর বিজ্ঞান জাদুঘরের ঢাল সংলগ্ন সিএনজি স্ট্যান্ড থেকে এক মধ্যবয়সী ব্যক্তি সিএনজি ঠিক করছেন। তারপর সিএনজি নিয়ে গেলেন কর্নেল গলিতে, অভিযুক্ত ফয়সালের বোনের বাসার সামনে। সিএনজির নম্বর ঢাকা মেট্রো 137076, গাবতলী হয়ে চলে এসেছে আমিন বাজারের রুটে। অথচ ঢাকা মেট্রোর সিএনজি ওই পথে যাওয়ারই কথা নয়। গোয়েন্দাদের দেয়া চালকের ভাষ্য অনুযায়ী 2 যাত্রী তাকে প্রথমে অনুরোধ করেন সাভার পর্যন্ত যাওয়ার। প্রথমে রাজি না হলেও পরে পৌঁছে দেন আমিনবাজার মাইক্রো বাস স্ট্যান্ডে। ঠিক ওই পথ অনুসরণ করে টিম যমুনা। সিএনজি থেকে নেমে কি করেছিল তারা? সিএনজিওয়ালা বলছে আমি এখানে লোক নামা দিছি, নামা দিয়ে তে পুলিশের সাথে কথাবার্তা করলো, নামা দিয়ে ওরা মাস্ক পিনছে, মাস্ক পিন দেয় সিএনজিওয়ালা ঘুরে গেছে গা বলে এখানে নামছে, ওই সামনে ওই যে এখানে নামছে বলে। তদন্ত যে করছে এই জায়গায় আমরা তো দেখি নাই, সিএনজিওয়ালা বলছে এইখানে নামাইছে, এখানে নামাইয়া ওই তলতে গেছে, সিএনজি আবার তল দিয়ে গেছে। প্রথমেই পাশের একটা দোকান থেকে মাস্ক কিনে নেয় তারা। মাস্ক কেনার পর কোন গাড়িতে চড়েছিল তারা? আমিনবাজার এলাকা ঘুরে খুঁজে পাওয়া যায়নি স্ট্যান্ডের দায়িত্বে থাকা কোনো সদস্যকেই। তারা সবাই এখন ভীত। আবার টিম যমুনাকে ফলো করছিল মাস্ক পরা কয়েকজন ব্যক্তি। একটি মাত্র সিসি ক্যামেরা এই এলাকায়, যা দেখে অপরাধীদের প্রাইভেট কার করে পালিয়ে যাওয়া নিশ্চিত করেছে পুলিশ। বলছে এই ফুটেজ আর প্রত্যক্ষদর্শীদের বয়ানে তারা নিশ্চিত বিকেল 4:30 থেকে 5টার মধ্যে হেমায়েতপুর ধরে ময়মনসিংহের হালুয়াঘাটের দিকে চলে গেছে ফয়সাল আর আলমগীর। হেমায়েতপুর থেকে খুব দূরে নয় গ্রিন জোন রিসোর্ট। ওসমান হাদিকে হত্যা চেষ্টায় 2 আসামি সহ 4 জন হামলার দিন ভোর 5:23 থেকে সকাল 8:54 পর্যন্ত প্রায় 3.5 ঘন্টা ব্যাপী ছিল এই রিসোর্টে। এই তথ্য গোয়েন্দাদের। তারা খুঁজে পাচ্ছে ফয়সাল আলমগীর ছাড়াও সেখানে ছিল ফয়সালের বান্ধবী মারিয়া
এসবের আরও গভীর অনুসন্ধান চলছে। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। অবসরের আগে আপিল বিভাগের শেষ কর্মদিবসে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, সংবিধান বাতিল করা নয়, জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল সংবিধানের সাথে বিচার বিভাগের সম্পর্ককে বিশুদ্ধ ও জবাবদিহিমূলক করা। অবসরের আগে বৃহস্পতিবার শেষ দিনের মতো আপিল বিভাগে বিচার কাজ পরিচালনা করেছেন প্রধান বিচারপতি। এ উপলক্ষে আপিল বিভাগের এজলাসেই অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। বিদায়ী বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, গণতন্ত্রের যতদিন বিচার বিভাগের মূল্যবোধ থাকবে ততদিন সুপ্রিম কোর্ট ন্যায় বিচার ও স্বাধীনতার শেষ আশ্রয় হয়ে থাকবে। সংবর্ধনায় অ্যাটর্নি জেনারেল বলেন, রাজনৈতিক অনুকম্পায় বিচারক নিয়োগের সংস্কৃতি ভেঙেছেন প্রধান বিচারপতি। তার হাত ধরেই সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে। এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন বলেন, সৎ, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে বহু গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি করেছেন প্রধান বিচারপতি। আগামী 27 তারিখ অবসরে যাচ্ছেন দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। উনি দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশ বিচার বিভাগ তার সচিবালয় পেয়েছেন। বিচার বিভাগ যতবার আক্রমণের শিকার হয়েছেন, বিভিন্ন স্বার্থান্বেষী মহলের বিভিন্ন অপপ্রচারের, বারবার উনি প্রমিথিউসের মতো বিচার বিভাগের সামনে দাঁড়িয়ে বিচার বিভাগকে নেতৃত্ব দিয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। অন্যান্য আসামিরা হলেন যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ও সম্পাদক শেখ ওয়ালি হাসান ইনাম। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে জুলাই আগস্টের আন্দোলন দমন এবং হত্যাযজ্ঞ সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। ওবায়দুল কাদেরের উস্কানি ও নির্দেশনায় শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দমন-পীড়ন চালায় বলে অভিযোগ আনা হয়। রাজধানীর হাজারীবাগে একটি হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জান্নাতারা রুমি। তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি শাখার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন, তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। সকালে জিগাতলা এলাকার জান্নাতি ছাত্রী হোস্টেলের 5ম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভাঙে। এ সময় ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় জান্নাতারা রুমির মরদেহ দেখতে পায়। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে মরদেহ। রুমি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুরের মোহাম্মদ জাকির হোসেনের মেয়ে। না, সুইসাইডাল কোনো নোট পাওয়া যায় নাই, তবে তার একজন পরিচিত একজন ছেলের সাথে আমাদের কথা হয়েছে। সে তাকে এরকম একটা ইঙ্গিত দিয়েছিল যে তার ব্যক্তিগত জীবনে, তার পারিবারিক জীবনে কিছু টানাপোড়েন ছিল, সেগুলো নিয়ে সে ফ্রাস্ট্রেটেড ছিল। তো ওই ছেলেটা আসেও, সে 2টা-2:30টার দিকে বাসায় আসে এবং এসে দরজায় ধাক্কা দেয় এবং দারোয়ানকে সে বলে যে আপনাদের এখানে একজন ছাত্রী তার অবস্থা খারাপ, আপনারা একটু চেক করেন। এটা বলে আবার সে চলে যায়। তখন ওই দারোয়ান আবার আয়াকে ইনফর্ম করে। আয়া গিয়ে চেক করে দেখতে পায় যে অবস্থা। লক্ষ্মীপুরের রামগঞ্জে বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে প্রশ্ন করাকে কেন্দ্র করে বিএনপি ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে হয় এই ঘটনা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, টকশো চলাকালে বিএনপির এক কর্মী ইসলামী আন্দোলনের লক্ষ্মীপুর 1 আসনের প্রার্থী জাকির পাটোয়ারিকে তার পূর্বের দল নিয়ে প্রশ্ন করে। এ সময় তার কর্মী সমর্থকরা ওই বিএনপি কর্মীকে জুতা প্রদর্শন করে। অনুষ্ঠান শেষে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় তারা। এতে আহত হয় উভয় পক্ষের অন্তত 8 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে রাশিয়ায় জীবন হারাচ্ছেন বহু বাংলাদেশিরা। অনলাইন সক্রিয় এমন অবৈধ রিক্রুটিং এজেন্সি এসআরএম ও ওভারসিজ লিমিটেডের 4 সদস্যকে আটক করেছে র্যাব। বুধবার রাজধানীর দারুসালাম এলাকা থেকে তাদের আটক করা হয়। কর্মকর্তারা জানান, অন্ধবিশ্বাসে অনেকে রাশিয়ায় পাড়ি জমিয়ে পড়েন ভয়াবহ বিপদে। নিশ্চিত মৃত্যু ফাঁদ থেকে ফিরে আসার সেই গল্প শুনিয়েছেন
ভুক্তভোগীরা। রাজায় রাজায় যুদ্ধ, উলুখাগড়ার প্রাণান্ত, এই প্রবাদের সমসাময়িক উদাহরণ যেন বাংলাদেশিরা। সর্বস্ব বেচে সচ্ছল জীবনের আশায় যান রাশিয়ায়। অনেকেই খোয়ান প্রাণ, আর হাজার মাইল দূরের দেশটিতে যাওয়ার খরচও খুব একটা কম নয়, 6 থেকে 8 লাখ টাকা। বুধবার অবৈধ এক রিক্রুটিং এজেন্সির 4 সদস্যকে আটকের পর র্যাব 4-এর কার্যালয়ে হাজির হন ভুক্তভোগীরা। জানান রাশিয়ার থাকাকালীন ভয়াল অভিজ্ঞতা। 140 জনের একই সময়ে 4টা বাথরুমে অবস্থা খুব খারাপ থাকতো। তো আমরা এত কষ্টের মধ্যে ছিলাম এবং এটার কোনো প্রুফ নাই, এটার কোনো প্রুফ মানে এটার কোনো সলিউশন নাই। ওরা আরও বাথরুম তৈরি করে দেয় নাই, এইভাবে আমাদেরকে রাখছে, একটা কাপড় রাখার জায়গা দেয় নাই। আমরা যাই টাকা দিয়া ওইখানে বলে আমাদের কোনো টাকা দিয়ে আমরা দেশে আসি নাই, শুধু ওরা এজেন্সি আমাদের কাছ থেকে যে টাকাটা নেয় এটা কী কারণে নেয় আমরা জানি না। তাদের বয়ানেই উঠে আসে কিভাবে অর্থের জন্য যুদ্ধের বলি হচ্ছে রাশিয়ায় অভিবাসন প্রার্থীরা। কেউ স্বেচ্ছায়, কেউ উন্নতির খোঁজে বিপন্ন করছেন নিজের জীবন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ওনার কাছে অনেকগুলো অফিসারের নাম্বার আছে, রাশিয়ান অফিসারের নাম্বার। উনি ফোন দেয়, ফোন দিয়ে এরকম ভুক্তভোগীদেরকে সাথে সাথে 5 মিনিটের মধ্যে সব কাজ হয়ে যায়। 5 মিনিটের কাছে সেনাবাহিনীর লোক এসে গাড়ি করে আমাদেরকে নিয়ে যায়। আমাদের বিভিন্ন প্রকারে ওরা হুমকি দিতেছে, কারণ ওদের গ্রুপ অনেক বড়, অনেক টাকা পয়সার মালিক তারা। আমাদেরকে যারা মামলা করছে, আমরা যারা এখানে আজকে মিডিয়ার সামনে আসছি, আমাদের সবাইকে তারা হুমকি দিতেছে। আমরা প্রশাসনের কাছে একটাই দাবি, যা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করা। র্যাব জানায় একটি এজেন্সির মাধ্যমেই অন্তত 250 মানুষ গেছেন রাশিয়ায়। সে দেশে বসবাসরত গুটি কয়েক বাংলাদেশি, আর এখানকার একটি চক্রের রয়েছে বড় ধরনের সিন্ডিকেট। 3 বছরের চুক্তিতে সাধারণত রাশিয়াতে কাজের জন্য পাঠায়, কিন্তু পরবর্তীতে তারা রাশিয়াতে যে দেখে যে তাদের পাসপোর্টে SRM যে রিক্রুটিং এজেন্সি তাদের কোনো অস্তিত্ব নেই। তারা যাই হচ্ছে প্রকৃতভাবে কাগজপত্র হাতে পাওয়ার পরে তারা দেখে যে নোয়াখালী ওভারসিজের মাধ্যমে তারা রাশিয়াতে গিয়েছে, এবং পরবর্তীতে তারা ওখানে যে অত্যন্ত নির্যাতনের শিকার হয়। তাদের যে চুক্তিকৃত বেতন $600, সেটা না দিয়ে তাদেরকে $400 দেওয়া হয়। অবৈধ এসব এজেন্সির বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে জানান র্যাব কর্মকর্তারা। সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজে।